প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে স্বাগতম। আমি ইমজানুর রহমান, টেক্সটাইল বিভাগের শিক্ষক। আমরা আজকে যে বিষয়ের উপরে ক্লাস করব সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পঞ্চম পর্বের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 3 বিষয়ের অর্থাৎ 1951 কোডের নবম অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস। অর্থাৎ এই নবম অধ্যায় থেকে পূর্বে আমরা আরও একটি ক্লাস করেছি, আশা করি তোমরা সবাই সেই ক্লাসটা দেখছো। এই এখনকার যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি, এই ক্লাসের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো কি একটু আমরা দেখি। রোলার সেটিংয়ের গুরুত্ব, বিবেচ্য বিষয় ও রোলার সেটিংয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ রোলার সেটিংয়ের গুরুত্ব বা রোলার কেন করতে হয় এবং রোলার সেটিং করতে গেলে যে বিষয়ের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শিখনফল, আমরা আজকের এই ক্লাস থেকে কি শিখব বা কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে সেগুলো একটু আমরা দেখি। রোলার সেটিং সম্পর্কে জানতে পারবো, রোলার সেটিংয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়গুলো কি সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। রোলার সেটিংয়ের পদ্ধতি, অর্থাৎ কোন কোন পদ্ধতির উপরে রোলারগুলো আমরা সেটিং করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তো রোলার সেটিং, আমরা পূর্বের ক্লাসে রোলার সেটিং সম্পর্কে আলোচনা করেছি যে যখন আমরা বিভিন্ন মানের বিভিন্ন কাউন্টের সুতা বা রবিং তৈরি করতে যাই, এই কাউন্ট অনুযায়ী আমাদের মেশিনের রোলারকে বা পিনিয়নগুলোকে বিভিন্ন মাধ্যমে সেট করে নেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে রোলার সেটিং। এবার আমরা দেখি যে রোলার সেটিংয়ের গুরুত্ব বা কি কারণে রোলার সেটিং করার প্রয়োজন পড়ে, গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখন আমরা রোলার সেটিংয়ের গুরুত্ব শুরু করতে গেলে প্রথমত আসবে কি, আঁশের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে রোলার সেটিং করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা জানি যে আঁশগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: ছোট দৈর্ঘ্যের আঁশ, মধ্যম দৈর্ঘ্যের আঁশ এবং বড় দৈর্ঘ্যের আঁশ। অর্থাৎ এই আঁশের দৈর্ঘ্যের উপরে, অর্থাৎ ছোট, বড় এবং মাঝারি, এই 3টি দৈর্ঘ্যের উপরে ভিত্তি করেই 3 ভাবেই রোলার সেটিং করতে। অর্থাৎ ছোট আঁশের জন্য এক ধরনের রোলার সেটিং করতে হবে, বড় দৈর্ঘ্যের আঁশের জন্য এক ধরনের রোলার সেটিং করতে হবে। দ্বিতীয় 2 নম্বরে আসছে কি, আঁশের দৈর্ঘ্যের সাথে অ্যালাউন্স যোগ করে রোলার সেটিং করলে 3 থেকে 8% শক্তি বেশি পাওয়া সম্ভব। অর্থাৎ এখানে অ্যালাউন্স বলতে সাধারণত আমরা বুঝে থাকি অতিরিক্ত কোনো কিছু অংশকে যোগ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যালাউন্স। অর্থাৎ আমরা যখন রোলারটা সেটিং করতে যাই বা দুইটা টপ রোলার এবং বটম রোলারের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে বা ফাঁকা যে জায়গাটা রাখা হয়, এটাই হচ্ছে অ্যালাউন্স। অর্থাৎ আমরা যদি 3 থেকে 8% এই দুইটা রোলারের মাঝখানে 3 থেকে 8% জায়গা বা একটু অ্যালাউন্স বেশি রাখি, তাহলে এই যে অ্যালাউন্স তৈরি করার পরে বা আঁশের রোলার সেটিং করার পরে যে পণ্যটা আমরা তৈরি করতে পারবো সেটা হইতে পারে সুতা বা হইতে পারে রবিং। এই রবিংয়ের শক্তিটা সাধারণত 3 থেকে 8% বেশি পাওয়া সম্ভব, অর্থাৎ মানটাও ভালো পাওয়া যাবে। এবার হলো কি 3 নম্বরে, সঠিক রোলার সেটিংয়ে লম্বা আঁশের ড্যামেজ অথবা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই। যে কোনো কাজে আমরা যদি সে রোলার সেটিং হোক বা কোনো কিছু ড্রাফটের পরিমাণ হোক, যে কোনো কিছু যদি আমাদের কাজের মধ্যে কোনো রকম ত্রুটি থাকে, সেক্ষেত্রে ওই কাজ করতে গেলে আমাদের সমস্যা আসবেই। আর সমস্যা যখন আসবে তখন কিন্তু ওইখানে আমাদের বিভিন্ন ধরনের অপচয় তৈরি হয়ে যাবে। এই অপচয়টা হইতে পারে আঁশের দিক দিয়ে, হইতে পারে সময়ের দিক দিয়ে, হইতে পারে আমার যে শ্রমিক বা প্রোডাকশনে যারা কাজ করছে তাদের আর্থিক এবং সময়ের বেশ ক্ষতি সাধিত হয়। এই কারণে যে কোনো সময় যখনই রোলারটা সেট করা হবে, এই সেট করার সময় সঠিক নিয়মে এবং সঠিক মাপে রোলার সেটিংটা করতে হবে। সঠিক রোলার সেটিং হলে অভ্যন্তরীণ আঁশসমূহকে কুঁচকে যাওয়ার সম্ভাবনা নেই।
অর্থাৎ আমরা সুতা তৈরি করতে গেলে বা রবিং তৈরি করতে গেলে যে আঁশগুলোকে ব্যবহার করছি, কিছু আঁশ থাকে বাইরের দিকে এবং কিছু থাকে ভিতরের দিকে। অর্থাৎ আমরা যদি সঠিক মাপে বা সঠিক নিয়মের সাথে রোলার সেটিংগুলো করতে পারি বা করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই আঁশের মধ্যে কোনো কারণে কুঁচকে যায় বা ভাঁজ পড়ে যায়, এটা থেকে আঁশসমূহকে বাঁচানো সম্ভব হয়। অর্থাৎ কুঁচকে যাওয়ার হাত থেকে আঁশসমূহকে বাঁচানো সম্ভব। সঠিক রোলার সেটিংয়ের সময় সুতায় আঁশের নিয়ন্ত্রণ খুব ভালো হয়। অর্থাৎ কোনো সময় দেখা যাচ্ছে যে আমাদের যে রোলার সেটিংটা হচ্ছে, এই রোলার সেটিংয়ের মেজারমেন্ট বা যে জায়গা পরিমাণ ফাঁকা থাকার কথা টপ রোলার এবং বটম রোলারের মধ্যে যে পরিমাণে নির্দিষ্ট নিয়মে যে পরিমাণ জায়গা ফাঁকা থাকার কথা তার থেকে কম বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আঁশের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ আঁশের যে মানগুলো আমরা পাওয়া উচিত, সেই মান নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। খুব ভালো মন্দ দুইটাই হতে পারে। সঠিক সেটিংয়ে আঁশের গুণগত মান ভালো ও সুতায় শক্তি বৃদ্ধি পাওয়া সম্ভব। স্বাভাবিকভাবে যখন আমরা সুতা তৈরি করতেছি, এই সুতা তৈরি করতে যায় যদি কোথাও সুতা ছিঁড়ে না যায়, সুতা কুঁচকে না যায় বা ভাঁজ পড়ে না যায়, ওই আঁশ থেকে যে সুতাটা আমরা সুতা তৈরি করব, সেই সুতার মান অবশ্যই ভালো হবে। রবিং টুইস্ট বেশি হলে ব্যাক রোলারের দূরত্ব বেশি রাখা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যখন সিমফ্লেক্স মেশিনে বা রবিং ফ্রেম মেশিনে রবিং তৈরি করব বা রবিং উৎপাদন করব, এই উৎপাদন করার ক্ষেত্রে যে পরিমাণে টুইস্ট বা পাক থাকার দরকার, এর থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাক রোলারের দূরত্ব বেশি রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো রোলার সেটিংয়ের গুরুত্ব। এরপরে আসলো কি রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ। তো আমরা যখন রোলারটা সেটিং করব বা পিনিয়নগুলোকে মেশিনের একটার পর একটা সাজাইবো, এই সাজানোর সময় বা সেটিং করার সময় কি কি বিষয়ের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেগুলোর বর্ণনা সহ একটু আমরা দেখি। আমরা প্রথমত এই নামগুলো একটু আলোচনা করি। আঁশের দৈর্ঘ্য বা স্টপার লেন্থ, ড্রাফটিং জোনে অ্যাপ্রন ব্যবহারের উপরে, আঁশের ধরন এবং রবিং ড্রাফটিং সিস্টেমের উপরে, রবিং টুইস্টের পরিমাণের উপরে। অর্থাৎ আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি, সেই বিষয়গুলোই এখানে আবার ঘুরে ফিরে আসছে। তো এবার দেখি যে এই আঁশের যে দৈর্ঘ্য বা স্টপার লেন্থ আছে, সেটার ক্ষেত্রে কি বিষয় বিবেচনা করতে হয়। আঁশের দৈর্ঘ্য বা স্টপার লেন্থ রোলার সেটিংয়ের জন্য আঁশের স্টপার লেন্থ জানা খুবই জরুরি। 2 জোড়া রোলারের দূরত্ব অবশ্যই আঁশের স্টপার লেন্থ অপেক্ষা বেশি হবে। কাজেই রোলার সেটিংয়ের করার পূর্বে আঁশের স্টপার লেন্থের সাথে সামান্য অ্যালাউন্স যোগ করে রোলারের দূরত্ব নির্ধারণ করতে হয়। আচ্ছা, অর্থাৎ আমরা যখন এই যে রোলারটা সেটিং করব, তার আগে আমাদের জানতে হবে এই আঁশের স্টপার লেন্থ কত, এবং নির্দিষ্ট পরিমাণে যে মাপটা আমরা পাবো তার থেকে একটু বেশি পরিমাণ জায়গা নিতে হবে বা অ্যালাউন্স নিতে হবে, তাহলে পরে আমাদেরকে ভালো মানের পণ্যটা উৎপন্ন করতে পারবো। দ্বিতীয়ত আসছে কি প্রক্রিয়াধীন আঁশের হ্যাঙ্কের উপরে। রিং ফ্রেমের প্রক্রিয়াধীন আঁশ অর্থাৎ রবিংয়ের হ্যাঙ্ক মোটা হলে সেটিং অ্যালাউন্স বেশি হবে এবং চিকন হলে সেটিং অ্যালাউন্স কম হবে। অর্থাৎ আমাদের যে স্লাইবার থেকে আমরা রবিংটা তৈরি করছি, এই রবিংয়ের হ্যাঙ্ক বা রবিংটা কি পরিমাণে মোটা আছে বা চিকন আছে তার উপরে। যদি চিকন হয় তাহলে অ্যালাউন্সটা কম হবে, যদি মোটা হয় তাহলে অ্যালাউন্স বেশি রাখতে হবে। ড্রাফটিং জোনে অ্যাপ্রন ব্যবহারের উপর, অর্থাৎ ড্রাফটিং জোনে আমরা যে রোলারগুলো ব্যবহার করছি, এই রোলারগুলোর সাথে যে অ্যাপ্রনটা থাকে, এই অ্যাপ্রন ব্যবহারের উপরেও রোলার সেটিংয়ের বিবেচনা করতে হয়। কারণ শুধুমাত্র যদি রোলার সেট করা হয়, সেক্ষেত্রে জায়গার পরিমাণ কম থাকে এবং যখন ড্রাফটিংয়ের জোনে যখন রোলারের সাথে অ্যাপ্রন ব্যবহার করব, স্বাভাবিকভাবে এই জায়গার পরিমাণটা বেশি হবে। তো ড্রাফটিং জোনে অ্যাপ্রন ব্যবহার করলে পুঙ্খানুপুঙ্খ রূপে রোলার সেটিং করার প্রয়োজন নেই। সাধারণত উচ্চ ড্রাফট অ্যাপ্রন প্রচলনের পর নির্মাতা প্রতিষ্ঠান রোলার সময়ে একটি আদর্শ মানের সেটিং করে দেয়, যাতে বিভিন্ন স্টপার লেন্থ এর জন্য আঁশসমূহ সেটিংয়ের পরিবর্তন না করেও প্রক্রিয়াজাত করতে পারে।
অর্থাৎ আমরা যখন এই যে রোলার সেটিং করব তখন যদি ওই রোলারের সাথে যদি অ্যাপ্রন ব্যবহার করে থাকে বা সঠিক নিয়মে যদি অ্যাপ্রন রোলারটা আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে রোলার সেটিংয়ের সঠিক মানে খুব একটা যদিও সমস্যা না থাকে সেইটা দিয়ে পণ্য উৎপাদন করা সম্ভব বা রবিং বা সুতা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে সঠিক মাপ অনুযায়ী না করলেও সম্ভব হবে। কিন্তু যদি আমরা অ্যাপ্রন ছাড়া রোলার ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে সঠিক নিয়মে সঠিক মাপে সঠিক জায়গা মতো রোলারটা সেটিং করতে হবে। এরপর হলো আঁশের ধরন। কি ধরনের আঁশ? কটন আঁশ প্রসেস করার সময় রোলার সেটিং খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। আঁশের স্টাপল লেন্থের সাথে অ্যালাউন্স ধরে ইহা নির্ধারণ করা হয়। অ্যালাউন্স সাধারণত 3 থেকে 8% বেশি হয়। তবে কৃত্রিম আঁশের ক্ষেত্রে সাধারণত সেটিং অর্থাৎ রোলারের দূরত্ব খুব অনেক বেশি রাখা হয়। সাধারণত আমরা জানি যে কটন আর সিনথেটিক বা ম্যানমেড ফাইবার, কটন ফাইবার সাধারণত আমরা সরাসরি তুলা আঁশ থেকে বা তুলা গাছ থেকে সংগ্রহ করে যে আঁশটা পাই সেটা হচ্ছে কটন বলে থাকি, এবং এই কটনকেই কিন্তু তুলা আঁশের রাজা বলা হয়ে থাকে। তো এখন এই যে কটন আঁশ এবং সিনথেটিক জাতীয় যে আঁশগুলো আমরা ব্যবহার করে থাকি, এখানে দুইটার ক্ষেত্রে দুই রকম অ্যালাউন্স ধরে তৈরি করা হয়। কটন আঁশের ক্ষেত্রে অ্যালাউন্স রাখা লাগে কম, কিন্তু সিনথেটিকের ক্ষেত্রে অ্যালাউন্স রাখতে হয় বেশি। তবে সাধারণত 3 থেকে 8% অ্যালাউন্স রাখা হয়, তাতে অনেক। আর কটনের ক্ষেত্রে 3 থেকে 8% এবং সিনথেটিকের ক্ষেত্রে এর থেকেও অনেক বেশি অ্যালাউন্স রেখে রোলার সেটিং করা হয়। ডাফটিং সিস্টেমের উপর রোলার সেটিং ডাফটিং সিস্টেমের উপর নির্ভর করে থাকে। যদি সাধারণত রোলার ডাফটিং হয় তাহলে আঁশের স্টাপল লেন্থ এর সাথে সামঞ্জস্য রেখেই সেটিং করা হয়। কিছু হাই ড্রাফট অ্যাপ্রন পদ্ধতি ব্যবহার করলে রোলার সেটিং পুঙ্খানুপুঙ্খরূপে নিয়ন্ত্রণ করা হয় না বা না করলেও হয়। অর্থাৎ পূর্বের ওই আগের একই বিষয়, যে রোলার সেটিং ড্রাফটিং সিস্টেমের উপরে ওটা আমরা অ্যাপ্রন ড্রাফট দিব না রোলার ড্রাফট দিব। যদি রোলার ড্রাফট হয় তখন একভাবে সিস্টেমে সেট করতে হয়, কিন্তু যদি অ্যাপ্রন ড্রাফট হয় সেক্ষেত্রে হালকা পাতলা কোনো দিকে সমস্যা হলেও সমস্যা হয় না। যার কারণে মূল বিষয় হচ্ছে আমাদের যে পণ্যটা উৎপন্ন করব এই পণ্যের সঠিক মান রক্ষা করতে গেলে সাধারণত অ্যাপ্রনের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বা সঠিক নিয়ম সঠিক মাপ ঠিক রেখে সেটিং না করলেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি রোলার ড্রাফট হয় সেক্ষেত্রে 100% ঠিক রাখতে হয়। একে মানে ওর মধ্যে অ্যালাউন্সটা কী পরিমাণে হবে, দুইটা রোলারের মাঝখানে কী পরিমাণে গ্যাপ থাকবে বা কী পরিমাণ জায়গা থাকবে, কী পরিমাণে প্রেশার চাপ দিবে, এই সকল বিষয় সাধারণত ঠিক রাখা হয়। রবিং টুইস্ট এর পরিমাণের উপরে রবিং টুইস্ট বা যা থাকে তার উপর নির্ভর করেও রোলার সেটিং করা হয়। রবিং টুইস্ট বেশি হলে ব্যাক জোন অর্থাৎ মধ্যম রোলার ও শেষ রোলারের মাধ্যমে সেটিং অ্যালাউন্স বেশি হয়। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা জায়গাতে পাক দেওয়ার বা টুইস্ট করার প্রয়োজন পড়ে। এর মূল কারণ হচ্ছে যখন আমরা যে আঁশসমূহ দিয়ে পণ্যটা তৈরি করব বা রবিং বা সুতাটা তৈরি করব, এই সুতা তৈরি করার সময় একটা আঁশ অন্য একটি আঁশের সাথে বা অনেকগুলো আঁশ, সাধারণত আঁশের যে মেজারমেন্ট থাকে একটি আঁশ অন্য একটি আঁশের সাথে ধরে রাখার জন্য বা ধরে রেখে পাক দিয়ে বা টুইস্ট প্রদান করে সাধারণত রবিং বা ইয়ার্ন বা সুতা তৈরি করা হয়। তো এই যে পাকের উপরে বা রবিংয়ের পাকের উপরে নির্ভর করেও বা পাক যদি কম বেশি হয় তার উপরে নির্ভর করেও সাধারণত রোলার সেটিং করা হয়ে থাকে। রোলার সেটিংয়ের পদ্ধতি এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কি কি বিষয়ের উপর বিবেচনা করে রোলার সেটিং করতে হয়। এখন দেখি রোলার সেটিংয়ের পদ্ধতি সমূহ কি কি। 1 নম্বরে আছে
প্রথমে টপ আর্ম রিলিজ করা হয়। অর্থাৎ টপ আর্ম বলতে আমরা যখন ড্রাফটিং জোনে টপ রোলারগুলোকে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট বাহুর সাথে আটকে রাখা হয়, এটাই হচ্ছে টপ আর্ম। বটম অ্যাপ্রন টেনশন রোলার আলাদা করা হয়। অর্থাৎ আমরা সাধারণত নিচের দিকে বা বটম সাইডে যে রোলার ব্যবহার করে থাকি, সেই রোলারে যদি অ্যাপ্রন টেনশন বা অ্যাপ্রনের যে টানটা থাকবে, এই টানটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে টেনশন আলাদা, রোলারের টান আলাদা করা হয়। নোজ বার খুলে ফেলা হয়, রোলারের নেক পরিষ্কার করা হয়। অর্থাৎ রোলারের যে জায়গা দিয়ে রোলারের মধ্যে দিয়ে যখন রবিংটা প্রবেশ করবে বা ডেলিভারি হবে, সেই জায়গাতে বা ওর যে নেকটা আছে সেই নেককে সবসময় পরিষ্কার রাখা হয়। বটম রোলার সমূহ মুক্ত আছে কিনা তা হাত দ্বারা পরীক্ষা করে দেখতে হবে। যদি মুক্ত না থাকে তাহলে বটম রোলার সমূহ ড্রাইভ গিয়ারের থেকে আলাদা করে দিতে হবে বা আলাদা করতে হবে। অর্থাৎ আমরা এখন যখন প্রেসার বারের মাধ্যমে টপ রোলারের সাহায্যে বটম রোলারের উপরে চাপ প্রয়োগ করা হয়, এবং সবসময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বটমের যে রোলারগুলো থাকে সেগুলো মুক্ত থাকে। অর্থাৎ সবসময় যে কোনোভাবে হাত দিয়ে ওইটাকে ঘোরানো সম্ভব হয়, কিন্তু যখন এই যে টপ রোলারকে বটম রোলারের উপরে চাপ দিয়ে আটকায় দিব, এই আটকানোর পরে কিন্তু আর ওই নিচের বা বটম রোলারকে হাত দিয়ে ঘোরানো সম্ভব হয় না। তো এখন যখন হাত দিয়ে ঘোরানো সম্ভব হচ্ছে না, এই কারণেই আমাদের বটম রোলারকে পূর্বে থেকে দেখে নিতে হবে যে রোলার সমূহ বা বটম রোলারগুলো ঠিকঠাক মতো ঘুরছে কি না, এবং এই যে ঘূর্ণনের জন্য বা রোলার সমূহকে ড্রাইভ গিয়ারের থেকে আলাদা করে রাখতে হবে। অর্থাৎ এগুলাকে সবসময় মুক্ত অবস্থায় রাখতে হবে। 6 নম্বর আসছে কি, রোলার সমূহ আলাদা আলাদাভাবে তুলে বিভিন্ন লাইনে সাজিয়ে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে রোলার সমূহ মিক্সড হয়ে না যায়। অর্থাৎ আমরা যে রোলারগুলোকে ব্যবহার করলাম বা পিনিয়নগুলোকে যখন আমরা ব্যবহার করছি, এই ব্যবহার করার পরে ওই রোলারগুলোকে বিভিন্ন মাপ অনুযায়ী বা কাউন্ট বা ওজন অনুযায়ী যখন আলাদাভাবে সেট করা হয়, অর্থাৎ 20 কাউন্টের জন্য একভাবে সেটিং করা হয়, 40 কাউন্টের জন্য যখন একভাবে সেটিং করা হয়, এই যে পিনিয়নগুলা বা গিয়ারিং অঞ্চলে গিয়ার বক্সের মধ্যে যে পিনিয়নগুলো আছে এগুলাকে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখতে হয়। যদি কোনো কারণে একটি পিনিয়নের সাথে অন্য কাউন্টের একটি পিনিয়নটা মিক্সড হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আবার রোলার সেটিং করতে হবে, এই সময় কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ একটি আছে এক কাউন্টের পিনিয়ন এবং অন্যটি আছে অন্য কাউন্টের পিনিয়ন। অর্থাৎ রোলার সেটিংয়ের সময় যে জিনিসগুলোকে আমরা খুলবো এবং লাগাবো, এগুলোকে পরবর্তী স্টেপের জন্য বা পরবর্তী ধাপে ব্যবহার করার জন্য সঠিক নিয়মে সংরক্ষণ করতে হয়। অতঃপর ফ্রন্ট রোলারকে সেটিং করার উদ্দেশ্য মেশিনের ড্রাফটিং অংশে রাখতে হবে। অর্থাৎ ফ্রন্ট রোলারকে, সামনের রোলারকে সেটিং করার উদ্দেশ্যে মেশিনের ড্রাফটিং অংশে, অর্থাৎ যেখানে মেশিনকে যেখানে রবিংকে বা সুতাকে ড্রাফট প্রদান করা হয় সে অংশে রাখতে হবে। টপ রোলার হোল্ডিং পরিষ্কার রাখতে হবে, পাশাপাশি টপ আর্মের ভিতরে কোনো অংশ পরিষ্কার করতে হবে। অর্থাৎ আমরা যে ড্রাফটিং জোনের ভিতরে যে রোলারগুলোকে আমরা ব্যবহার করছি, অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধরনের আঁশ এসে ওই রোলারের সাথে রোলারের গায়ে বা যে পথ দিয়ে রবিংগুলোকে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই পথের মধ্যে আটকে যেতে পারে এবং ওই ক্ষুদ্র ক্ষুদ্র আঁশগুলোই পরবর্তীকালে আমাদের যে পণ্যটা তৈরি করছি এই পণ্যের মান নষ্ট করে ফেলতে পারে। এই কারণেই সবসময় পরিষ্কার রাখাটা উচিত। লিগ গেজ দ্বারা রোলার সমূহ 3টি লাইনে সরিয়ে প্রকৃত দূরত্ব সেটিং করতে হবে। অর্থাৎ লিগ গেজ দ্বারা, অর্থাৎ আমরা কি পরিমাণে ফাঁকা থাকবে, অর্থাৎ টপ রোলার এবং বটম রোলারের মাপ ঠিক রাখার জন্যই এই লিগ গেজ মেশিন ব্যবহার করা হয় এবং এইটাতে দিয়ে মাপার পরেই বা মাপ দিয়ে পরিমাণ নির্ধারণ করেই সাধারণত সেটিংটা করতে হয়। টপ রোলার সেটিং করার পর টপ আর্ম নিচে নামাতে হয়।
অর্থাৎ আমরা সাধারণত জানি যে টপ রোলারটা থাকে হচ্ছে টপ আর্মের সাথে, অর্থাৎ যখন আমরা এই কাজ অর্থাৎ ডাফটিং জোনের নিচে রোলারের উপরে টপ রোলারটা চাপ দিয়ে যে জিনিসের মাধ্যমে আটকানো হয় সেটা হচ্ছে টপ আর্ম অর্থাৎ উপরের বাহু। এই উপরের বাহুকে চাপ দিয়েই বা প্রেশার দিয়েই সাধারণত মেশিনের দুইটা রোলার একজা করা হয় এবং কোনো কোনো সময় সেটাকে আবার উপরে তুলে রাখা হয়। হাইট গেজ দ্বারা উচ্চতা পরীক্ষা করে সঠিক রাখতে হবে। অর্থাৎ আমরা যখন এই যে ইউনিয়নগুলোকে সেট করছি বা রোলার সেটিং করছি, এর আগে আছে কি লিগ গেজ এবং হাইট গেজ, অর্থাৎ উচ্চতার যে জায়গাটা সেই জায়গাটা ঠিক রেখে আমাদেরকে সবসময় কাজ করতে হয়। চলো যাই এবার পরের স্লাইডে কি আছে। এখানে আছে কি আজকের যে ক্লাস আমরা করলাম এই ক্লাসের মূল্যায়ন, অর্থাৎ আমরা কি কি বিষয় শিখতে পারলাম এই ক্লাসের মাধ্যমে। প্রথমত আমরা শিখেছি কি রোলার সেটিং সম্পর্কে জেনেছি, দ্বিতীয় রোলার সেটিংয়ের গুরুত্ব সম্পর্কে জেনেছি, রোলার সেটিং কি কি বিষয় বা কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে বা বিবেচনা করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছি, রোলার সেটিং পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি। তো আশা করি তোমাদের এই ক্লাস থেকে বেশ ভালো একটা জিনিস তোমরা শিখতে পারবা। তো এবার পরের স্লাইডে আসছি যে বাড়ির কাজ। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে কিছু কিছু বাড়ির কাজ দিয়েছি এবং আমরা যে ক্লাসকে আমরা উপস্থাপন করছি এই ক্লাসের উপর ভিত্তি করে প্রত্যেকটা ক্লাসে বাড়ির কাজ দেওয়া হয়। তো আজকের তোমাদের বাড়ির কাজ হচ্ছে রোলার সেটিংয়ের গুরুত্ব নিজে লেখার চেষ্টা করো এবং রোলার সেটিংয়ের বিবেচ্য বিষয়সমূহ, রোলার সেটিং পদ্ধতিসমূহ, এই তিনটা বিষয় তোমরা বাড়িতে চেষ্টা করো এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের ক্লাসটিকে আবার একটু দেখে তারপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা মনে হয় এই ক্লাসের কমেন্টস বক্সে আমাদেরকে জানাও, আমরা তোমাদের সেই বিষয়গুলোকে সমাধান দিব। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হইব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।